গল্প দিলআওয়ারা পর্ব ১। লোদ ভাই লোদ বিয়ে করবে আমায়, বউ হব আমি তোমার, শেহলাস রোদ্দুরের লাঙা বউ। ৬ বছরের বাচ্চা মেয়ের মুখে শেহরাস রোদ্দুরের বউ হওয়ার কথা শুনে এক প্রকার স্তব্ধ হয়ে গেল রোদ্দুর। তার চওড়া পিঠটা মুহূর্তের জন্য শক্ত হয়ে উঠল। ঘাড় বাঁকিয়ে পিছনে তাকাতেই দেখল এক জোড়া ডাগর ডাগর চোখ মেলে পরম প্রত্যাশায় তার দিকেই তাকিয়ে আছে অথই। ওর ঠোঁটের কোণে লেগে আছে এক অদ্ভুত নিষ্পাপ মায়াবী হাসি। রোদ্দুর আর নিজের ভেতরের হাসিটুকুকে চেপে রাখতে পারল না। সে ধীর পায়ে এগিয়ে এসে নিচু হয়ে এক ঝটকায় অথইকে নিজের কোলে তুলে নিল। ছোট্ট মেয়েটির পরনের লাল টুকটুক শাড়ির বাকি অংশটুকু মেঝেতে গড়াগড়ি খাচ্ছিল। সেই সময় রোদ্দুর অথইকে কোলে নিতেই সে আঁচল তার হাতে লেপ্টে গেল। অথই রোদ্দুরের কোলে উঠেই মুহূর্তে তার গলা জড়িয়ে ধরল। রোদ্দুর পরম আদরে মেয়েটার তুলতুলে মিষ্টি রাঙা দুগালে দুটো চুমু খেলো। তারপর মেয়েটির কপালে লেপ্টে থাকা এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে মৃদুস্বরে আওড়ালো, বউ হবি আমার? অথই একদম পাকা বুড়ির মতো জোর দিয়ে মাথা নাড়ালো। তার গাল দুটো লজ্জায় আরও লাল করে আবার উত্তর দিল, আমি তোমার বউ হব, আমার লোদ ভাইয়ের বউ। কথাটা শুনে এবার আর মৃদু হাসিতে কাজ হলো না। রোদ্দুর শব্দ করে হো হো করে হেসে উঠল। রুমের নিস্তব্ধতা ভেঙে সে হাসির শব্দ ছড়িয়ে পড়ল চারিদিকে। এইটুকু একটা বাচ্চা মেয়ে যে এখনও ঠিকঠাক করে দুনিয়াটাই দেখল না, সে কি না তার বউ হওয়ার জন্য পাগল? সবচেয়ে মজার ব্যাপার হলো মেয়েটা তার নামটাই ঠিকঠাক উচ্চারণ করতে পারে না। রোদ্দুর হয়ে যায় লোদ আর শেহরাস হয়ে যায় শেহলাস। রোদ্দুর ঠোঁটের কোণে দুষ্টুমির হাসি ফুটিয়ে অথইকে একটু খেপানোর জন্য বলল, তোকে বউ বানিয়ে আমার কী লাভ? তাছাড়া তুই তো আমার নামটাই ঠিকঠাকভাবে বলতে পারিস না। এমন তোতলা মেয়েকে যদি আমি বউ বানাই তাহলে লোকে কি বলবে শুনি? সবাই বলবে শেহরাস রোদ্দুরের ওয়াইফই তোতলা। ইস, ভাবতেও কি বাজে শোনাচ্ছে। কথাটা শোনা মাত্রই অথইয়ের চঞ্চল মুখটা মেঘলা আকাশের মতো কালো হয়ে গেল। ঠোঁট দুটো উল্টে অভিমানী চোখে সে রোদ্দুরের দিকে তাকালো। মুহূর্তে তার মুড একদম অফ। অথইয়ের এই চটজলদি অভিমান দেখে রোদ্দুরের বুকে যেন এক পশলা ভালো লাগা বয়ে গেল। সে আর দেরি না করে নিজের নাকের ডগাটা অথইয়ের ছোট্ট নাকের ডগায় ঘষে দিল। রোদ্দুরের নাকের স্পর্শে অথইয়ের সুড়সুড়ি লাগলো, আর মুহূর্তে অভিমানের মেঘ কেটে গিয়ে সে খিলখিল করে হেসে উঠল। কিন্তু সেই হাসির রেশ কাটতে না কাটতেই আবার কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে আদো আদো কণ্ঠে জেদ ধরে প্রতিধ্বনিত করল, লোদ ভাই বলো না বিয়ে করবে আমায়, তোমার বউ বানাবে? অথইয়ের চোখের সেই নিষ্পাপ আকুতি আর ভালোবাসার তীব্র দাবি দেখে রোদ্দুরের ভেতরের সমস্ত চপলতা কর্পূরের মতো উড়ে গেল। তার চোখ দুটোতে নেমে এলো এক অদ্ভুত গম্ভীর আর শাশ্বত মায়া। সে অথইকে আরও শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। ওর চোখের দিকে তাকিয়ে প্রতিটি শব্দে এক পৃথিবী সমান প্রতিশ্রুতি মিশিয়ে ধীরস্থিরভাবে বলল, তোকে বউ বানাবো আমার, শেহরাস রোদ্দুরের রাঙা বউ। এই বুকের বাঁ পাশের হৃৎপিণ্ডটার একমাত্র মালিকানা শুধু তুই। এই রাজ্যহীন রাজার পুরো রাজত্ব জুড়ে শুধুই তোর রাজত্ব চলবে। রোদ্দুরের কথাগুলোর গভীরতা বোঝার বয়স হয়তো অথইয়ের এখনও হয়নি, কিন্তু তার চওড়া বুকে মাথা রাখতেই অথই এক পরম শান্তি খুঁজে পেল। সে পরম নির্ভরতায় রোদ্দুরের বুকে মুখ লুকালো, আর রোদ্দুর বহুদূরের এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন বুনে চলল তার এই ছোট্ট রানীর চোখে চোখ রেখে। কেটে গিয়েছে দীর্ঘ ১৩টি বছর। শেহরাস রোদ্দুরের সেই ছোট্ট তোতলা মেয়েটি আজ ১৮ পেরিয়ে ১৯-এর দোরগোড়ায় পা রেখেছে। সেই অবুঝবোকা মেয়েটার মাঝে এখন আমূল পরিবর্তন। সে এখন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। অন্যদিকে রৌদ্র একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি রিসার্চার হিসেবে প্রথম বর্ষে অধ্যয়নরত। আজ অথইয়ের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন। সিঁড়ি বেয়ে ধীর পায়ে নিচে নেমে আসছে অথই। পরনে শালীন মার্জিত পোশাক, মুখে হালকা সাজের ছোঁয়া। নিচে দাঁড়িয়ে থাকা রোদ্দুর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। একসময় ওড়না পেঁচিয়ে শাড়ি বানিয়ে ঘুরে বেড়ানো সেই বাচ্চা মেয়েটি আজ কত বড় হয়ে গেছে। এখন সে ভালোবাসার গভীরতা বোঝে, রোদ্দুরের চোখের ভাষা বোঝে। অথই ধীরে ধীরে রোদ্দুরের একদম সামনে এসে দাঁড়ালো। ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটিয়ে দুষ্টুমি ভরা গলায় প্রশ্ন ছুড়ে দিল, রোদ ভাই অমন করে তাকিয়ে আছো কেন? বিয়ে করবে আমায়? কথাটা শেষ হতে না হতেই আচমকা অথইয়ের কোমর জড়িয়ে ধরে তাকে নিজের বুকের কাছাকাছি টেনে নিল রোদ্দুর। মুহূর্তের আকস্মিকতায় অথইয়ের বুকটা ছ্যাঁত করে উঠল। সে হালকা কেঁপে উঠে একটু ভীতু চোখে রোদ্দুরের দিকে তাকালো। অথইয়ের এই ভীতু চাহনি দেখে রোদ্দুরের ঠোঁটে খেলে গেল এক প্রস্থ বাঁকা হাসি। তাকে ভালোবাসে, তার বউ হওয়ার জন্য পাগল।
অথচ সামান্য একটু স্পর্শেই কেমন কেঁপে ওঠে। রোদ্দুর খানিকটা ঝুঁকে অথইয়ের কানের কাছে মুখ নিয়ে আসলো। তার তপ্ত নিঃশ্বাস অথইয়ের গালে লাগতেই মেয়েটির শিহরণ আরও বেড়ে গেল। তীব্র বেগে ফিসফিসে আওড়ালো রোদ্দুর, পুতুল তুই এত কিউট কেন বলতো? জানিস তো এই বেকার ছেলেটা তোর প্রতি ভীষণ আসক্ত। বারবার যে বিয়ের কথা বলিস, বিয়ের পর কি হবে জানিস? অথই এবার নিজের লজ্জাটা কাটিয়ে উঠে ঠোঁট চেপে হাসল। রোদ্দুরের চোখের দিকে তাকিয়ে সোজা উত্তর দিল, কি আর হবে, বিয়ের পর সবারই বেবি হয়, সেই হিসেবে আমাদেরও হবে। রোদ্দুর মেয়েটির এই ধৃষ্টতা দেখে চমকে গেল। চোখ দুটি বড় বড় করে বলল, ভারী দুষ্টু হয়েছিস তো। তোকে তো এবার। রোদ্দুরের কথা আর শেষ হলো না। সিঁড়িতে কারো ভারী পায়ের শব্দ পেয়েই বিদ্যুৎ বেগে দুজনে আলাদা হয়ে গেল। অথই নিমেষেই স্বাভাবিক ভঙ্গিতে নিজের কাঁধের ব্যাগটা ঠিক করে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। ঠিক তখনই ড্রয়িং রুমে হাজির হলো মিতা। সে রোদ্দুরের বড় চাচার ছেলে আহনাফ রহমানের ওয়াইফ। মিতা ধীর পায়ে অথইয়ের সামনে এসে দাঁড়ালো। ততক্ষণে পরিবারের অন্য সব সদস্য ড্রয়িং রুমে এসে উপস্থিত হতে শুরু করেছে। মিতা সবার সামনে অথইকে অত্যন্ত ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে উঠল, কিরে অথই, এমন সং সেজে কোথায় যাচ্ছিস? নিশ্চয়ই ভার্সিটি। তা ভার্সিটিতে কি পড়াশোনা করতে যাচ্ছিস নাকি ছেলেদের সাথে টাইম পাস করতে? মিতার এমন কটু প্রশ্নে রোদ্দুরের মেজাজ মুহূর্তেই চড়ে গেল। তার এই মিতা ভাবি শুরু থেকেই অথইকে দু চোখে সহ্য করতে পারে না। কথায় কথায় খোঁচা দেওয়া আর অপমান করা যেন তার নিত্যদিনের অভ্যাস। অথই অবশ্য এসবে তেমন একটা কান দিল না। এসব কটু কথা শুনতে শুনতে সে অভ্যস্ত। মায়ের মৃত্যুর পর তার বাবা যখন লন্ডনে পাড়ি জমান, তখন তাকে তার মামার কাছে অর্থাৎ এই বাড়িতেই রেখে যান। অবশ্য বাড়ির বাকি সব সদস্য অথইকে ভালোবেসে আগলে রাখে, শুধু এই 2-3 জন বাদে। মিতা ভাবির বিষাক্ত কথার তোড় শেষ হতে না হতেই রুম কাঁপিয়ে গর্জে উঠল রোদ্দুরের গম্ভীর ও কঠোর কণ্ঠ, পুতুল না হয় সংসেজে ছেলেদের সাথে টাইম পাস করতে যাচ্ছে ভার্সিটিতে, কিন্তু ভাবি আপনি কি কারণে এই সকাল সকাল সংসেজে বসে আছেন? নিশ্চয়ই ডেট করতে যাবেন না? শাট আপ রোদ্দুর, তোমার সাহস হয় কিভাবে আমাকে অপমান করার? তুমি জানো আমি কে? আমার ড্যাড হলেন এমপি, আর তুমি তার মেয়েকে অপমান করছো। এর পরিণাম কী হতে পারে বুঝতে পারছো? মিতার গলার রগ ফুলে উঠল। রাগে ক্ষোভে সে থরথর করে কাঁপছিল, কিন্তু রোদ্দুরের মুখে কোনো ভয়ের ছাপ দেখা গেল না। বরং তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক ঔদ্ধত্যের হাসি। এক চিলতে বাঁকা হেসে ঠান্ডা মাথায় জবাব দিল, আপনার ড্যাডকে বলবেন আমার যেন কিছু ছিঁড়ে দেখায়। এক মুহূর্ত না দাঁড়িয়ে অথইয়ের হাতটা নিজের শক্ত মুঠোয় আঁকড়ে ধরে বাসা থেকে হনহন করে বেরিয়ে গেল রোদ্দুর। মিতা পিছনে দাঁড়িয়ে বিষাক্ত ও কুটিল দৃষ্টিতে তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। অবশ্য সেসবের দিকে নজর দেওয়ার বিন্দুমাত্র প্রয়োজন বোধ করল না রোদ্দুর। বাসার সামনে রাখা ছিল রোদ্দুরের প্রিয় বাইকটি। বাইকটা পার্কিং থেকে বের করে রাস্তার পাশে এনে নিজে উঠে বসল সে। হাত বাড়িয়ে পিছনে দাঁড়িয়ে থাকা অথইয়ের উদ্দেশ্যে হেসে বলল, এই যে ম্যাডাম আসুন, আপনার জন্য যুদ্ধ জয় করতে গিয়ে দুটো মিষ্টি তো পেলামই না, উল্টো ভার্সিটি পৌঁছাতে লেট হয়ে যাচ্ছে। রোদ্দুরের কথার অর্থ বুঝতে পেরে অথইয়ের ঠোঁটে মিষ্টি এক চিলতে হাসি ফুটে উঠল। সে মাথা নিচু করে ধীর পায়ে এগোতে যাবে, অমনি কোথা থেকে এক ঝড়ের মতো এসে তুলি রোদ্দুরের বাইকের পিছনে উঠে বসল। আকস্মিক এমন ঘটনায় অথই কিছুটা ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেল। মুহূর্তের মধ্যে রোদ্দুরের চোখ দুটি রাগে লাল হয়ে উঠল। সে চোখ রাঙিয়ে পিছন ফিরে বিকট ধমক দিয়ে উঠল, এই বেয়াদব, তুই কেন আমার পিছনে বসলি? তোকে বলেছি আমার বাইকে বসতে। নাম আমার বাইক থেকে, ইডিয়েট একটা, তবুও নির্লজ্জের মতো বসে আছে। তুলি একদম ফ্যালফ্যাল করে রোদ্দুরের দিকে তাকিয়ে রইল। সামান্য একটু বাইকের পিছনে বসেছে বলে এমন অপমান? প্রতিদিন তো অথইকে নিয়ে যায়, আজ একটা দিন তাকে বাইকে একটু বসতে দিলে কি এমন ক্ষতি হতো? আজ পর্যন্ত কখনো রোদ্দুর তাকে তার বাইকে বসতে দেয়নি। সত্য বলতে অথই ছাড়া অন্য কোনো মেয়ের এই বাইকের পিছনে বসার অধিকার ছিল না। এটার কারণ তুলি খুব ভালো করেই জানে, তবুও তার অবদ্ধ মন মানতে চায় না। রোদ্দুরকে সে ব্যাকুল হয়ে ভালোবাসে, কিন্তু সেই মানুষটার ধমনীতে শুধু অথইয়ের নাম প্রবহমান। তুলি যেদিন নিজের অনুভূতির কথা প্রকাশ করেছিল, সেদিন থেকেই রোদ্দুর বদলে গেছে। সে এখন তুলির সাথে অসম্ভব রকমের রূঢ় আচরণ করে। এটা তুলির বুকে তীব্র কষ্ট আর যন্ত্রণা দেয় ঠিকই, কিন্তু রোদ্দুরকে ছাড়া সে নিজের জীবনের অস্তিত্ব কল্পনা করতে পারে না। তাই তো চরম অপমানের পর বারবার বেহায়ার মতো ছুটে আসে। রোদ্দুর আবারও গর্জে উঠতেই ভয়ে কাঁপতে কাঁপতে বাইক থেকে নেমে দাঁড়ালো তুলি। ইডিয়েট, তোকে বলিনি আমার কিংবা আমার বাইকের আশেপাশে কখনো ঘেঁষবি না? আমার পারমিশন ছাড়া বাইকে বসলি কোন সাহসে? দিন দিন তোর নির্লজ্জতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। রোদ্দুরের কণ্ঠে ঝরছিল চরম ঘৃণা।
তুলির চোখে পানি চেপে তুতলাতে তুতলাতে বলল, সরি রোদ্দুর ভাইয়া, আমি বুঝতে পারিনি একটা দিন তোমাদের সাথে একটু যেতে চাইলে আমাকে এতগুলো কথা হজম করতে হবে। আই অ্যাম রিয়েলি রিয়েলি সরি। নেক্সট টাইম থেকে আর এমনটা হবে না। জাস্ট শাট আপ। মুখে মুখে তর্ক করা শিখেছিস? নেক্সট টাইম কেন, কোনো জন্মেও যেন এই ভুল আর না হয়, নয়তো একটা দাঁতও মুখে অবশিষ্ট থাকবে না। চাবুকের মতো ধেয়ে এলো রোদ্দুরের কথাগুলো। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা অথই আর সহ্য করতে পারল না। সে থমথমে গলায় বলে উঠল, রোদ ভাই, তুমি আপুর সাথে এমন বাজে বিহেভিয়ার করছো কেন? বাইকে তো 3 জন অনায়াসে বসা যায়, তবে সে আমাদের সাথে গেলে তোমার কি প্রবলেম? তুলি আপু, এসো, তুমি আমাদের সাথেই চলো। অথইয়ের কথা শুনে রোদ্দুর আগুনের মতো চোখ নিয়ে তার দিকে তাকালো। তুই চুপ করবি বিচ্ছু? নিজে ভাত পায় না, আবার আরেকজনকে এনে খাওয়াতে চায়। চুপচাপ বাইকে উঠে বস, নয়তো তোকেও রাস্তায় ফেলে একা চলে যাব। রোদ্দুরের ধমক খেয়ে অথই শুকনো ঢোক গিলল। রোদ্দুরের রাগ যে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে তা সে বোঝে, তাই আর কথা না বাড়িয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বাইকে উঠে বসল সে। তুলি তাদের সামনে একদম অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। অথই লক্ষ্য করল তুলির চোখের কোণে এক ফোঁটা নোনা জল জমা হয়েছে, কিন্তু রোদ্দুরের রাগের সামনে আর কিছু বলার সাহস তার হলো না। রোদ্দুর বাইকের মিরর দিয়ে অথইকে দেখে নিয়ে গম্ভীর গলায় আওড়ালো, কোমরটা কি জড়িয়ে ধরবি নাকি মাঝ রাস্তায় ফেলে রেখে যাব? অথই আর দেরি না করে সাথে সাথে 2 হাত রোদ্দুরের কোমর শক্ত করে জড়িয়ে ধরল। পরক্ষণেই বিকট শব্দে বাইক স্টার্ট দিল রোদ্দুর। হাওয়ায় ডানা মেলে বাইক এগিয়ে চলল ভার্সিটির পথে। অথই পরম আবেশে রোদ্দুরের চওড়া পিঠে নিজের মাথাটা সমর্পণ করল। বাতাস কাটিয়ে যাওয়ার মাঝেই কোমল কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল অথই, রোদ ভাই, তুমি সবসময় তুলি আপুকে এমনভাবে বকো কেন? তুমি বোঝো না তোমার এই আচরণে আপু কতটা হার্ড হয়? রোদ্দুর এক গভীর দীর্ঘশ্বাস ফেলল, বাইকের গতি বাড়িয়ে দিল কিছুটা। অথইকে সে কীভাবে বোঝাবে ওই মেয়েটার সাথে প্রতিদিন এভাবে নির্মম না হলে ওর মনের গহীনে রোদ্দুরকে পাওয়ার আশাটা কোনো দিন মরবে না। ওর মনে ভালোবাসার বিষবৃক্ষ আরও ডালপালা মেলবে, আর রোদ্দুর তা কোনো দিন হতে দিতে পারে না, কারণ তার এই বুকে শুধুই অথইয়ের অধিকার। সে শুধু অথইকেই চায়, শুধুই অথইকে। মাইর খাওয়ার ইচ্ছা জেগেছে তোর? তো রোদ ভাই কিন্তু এতটা ভালো নয় যতটা ভালো ভাবিস। চুপচাপ আমাকে ফিল কর, এর থেকে বেশি কিছু ভাবতে গেলে হিতে বিপরীত হবে। গট ইট? রোদ্দুরের হুংকার আর ধমক শুনে অথই আর কথা বাড়ালো না। রোদ্দুর রাগলে কি করতে পারে তা তার জানা আছে। সে চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো রোদ্দুরের চওড়া পিঠে পরম আবেশে মুখ লুকালো আর শক্ত করে জড়িয়ে ধরল তার কোমর। আর এদিকে তুলি এখনও সেই একই জায়গায় নিথর হয়ে দাঁড়িয়ে আছে। তার মনটা এখন মেঘলা আকাশের মতো ভারী আর বিষণ্ণ। মুখের করুণ ছাপটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। একসময় রোদ্দুরের বলা সামান্য একটা কড়া বাক্যও সে সহ্য করতে পারত না। আজ প্রতিটা ক্ষণে ক্ষণে সেই মানুষটার হাত থেকেই তাকে চরম অবহেলা আর ঘৃণা সহ্য করতে হচ্ছে। তুলি যদি আগে থেকে জানতো যে কাউকে এত গভীরভাবে ভালোবাসার শেষ পরিণতি কেবলই যন্ত্রণা আর বুক ভাঙা কষ্ট, তবে কোনো দিন সে রোদ্দুরকে নিজের করে চাইতে যেত না। একরাশ শূন্যতা বুকে নিয়ে সে ধীর পায়ে ফুটপাত ধরে এগোতে লাগলো। কিছুটা দূর হেঁটে যাওয়ার পরেই আচমকা এক পরিচিত পুরুষালী কণ্ঠ ভেসে এলো, তুলা। ডাকটা শোনা মাত্রই তুলি বিরক্তিতে ঘাড় বাঁকিয়ে তাকালো। দেখল রাস্তার পাশে একটা বাইকে কুনুই দিয়ে ভর দিয়ে একগাল হাসি মুখে দাঁড়িয়ে আছে তৌসিফ, এবং তার পাশে একটি ছেলে, সম্ভবত ফ্রেন্ড হবে। তৌসিফকে দেখা মাত্রই তুলির পুরো মেজাজ বিগড়ে গেল। এই লোকটাকে সে একদম চোখের দেখা দেখতে পারে না, কারণ সারা দুনিয়া তাকে তুলি বলে ডাকলেও এই একটা মানুষ তাকে চিরকাল তুলা বলে ডেকে খেপায়। হাজারবার বারণ করা সত্ত্বেও তৌসিফ নিজের স্বভাব বদলায়নি। তুলি তাকে সম্পূর্ণ উপেক্ষা করে দ্রুত পায়ে হেঁটে চলে যেতে চাইল। তা দেখে তৌসিফ আর বাইকে বসে না থেকে ঝটফট নেমে ওর পাশে এসে দাঁড়ালো। তুলির পাশাপাশি হাঁটতে হাঁটতে উৎফুল্ল গলায় বলল, তুলা, মুখ বাঁকালে কেন? তাকাও তাকাও আমার দিকে। ইস, রাগলে যে কি কিউট লাগে আমার তুলা। সরি সরি, বাঘিনী তুলাকে দেখতে। তুলি আর নিজেকে ধরে রাখতে পারল না। ভীষণ বিরক্ত হয়ে রেগে চিৎকার করে ওঠে, দেখুন আপনি, তুমি কি আমাকে কোনো অশ্লীল ছেলে ভাবছো নাকি? বিয়ের আগে এসব দেখাদেখির মাঝে কিন্তু আমি একদমই নেই হু। যদি দেখাতে ইচ্ছে হয় তাহলে। সাথে সাথে তুলি রক্তিম দৃষ্টিতে তৌসিফের দিকে তাকালো। সেই অগ্নিঝরা দৃষ্টি দেখে তৌসিফ নিমেষেই সোজা হয়ে দাঁড়ালো এবং শুকনো ঢোক গিলে মিনমিন করে বলে উঠল, তুলা, তোমার কাছে একটা চকলেট হবে? না মানে আমার খুব পানি পিপাসা পেয়েছে তো তাই। তৌসিফের এই অদ্ভুত আর উদ্ভট কথা শুনে তুলি আর নিজের রাগ ধরে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। দুনিয়ার কেউ কখনো শুনেছে যে পানি পিপাসা পেলে কেউ চকলেটের খোঁজে ব্যাকুল হয়?
তুলি কিছু সময়ের জন্য নিজের সব দুঃখ ভুলে ঠিক শিশুদের মতোই অবাধ্য ভঙ্গিতে হাসতে লাগলো। তার এই বিষণ্ণতা আর করুণ ভাব কাটিয়ে অকৃত্রিম হাসিতে মেতে উঠতে দেখে তৌসিফের মুখেও ফুটে উঠল চরম তৃপ্তির এক চিলতে মুচকি হাসি। এই মেয়েটাকে সে খুব কমই হাসতে দেখেছে। চিরকাল একরাশ বিষাদ আর অবহেলা বুকে চেপে ঘুরে বেড়ায় মেয়েটা। তৌসিফ নিজের আনমনে মুগ্ধ চোখে তাকিয়ে রেশভরা গলায় আওড়ালো, তুলারানী, তুমি কি জানো তোমার এই এক চিলতে হাসি যে কোনো ছেলেকে এক মুহূর্তে ঘায়েল করে দেওয়ার জন্য যথেষ্ট? এত মিষ্টি করে হাসো কেন বলো তো? তৌসিফের মুখে এই প্রশান্তি শোনামাত্রই বেলুনের মতো চুপসে গেল তুলির মিষ্টি হাসির শব্দ। নিমেষেই উবে গেল তার মুখের আনন্দ। হাসির রেশ মিলিয়ে গিয়ে মুখটা আবারও মেঘলা আকাশের মতো ঘন কালো ও গম্ভীর হয়ে গেল। সে তৌসিফের দিকে একদম স্থির ও ছলছল দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, তাহলে রদ্দুর ভাইয়া কেন আমার এই হাসিতে কোনো দিন ঘায়েল হলো না? তৌসিফ ছোট ছোট চোখে তুলির দিকে তাকালো। তার বুকের ভেতরটা এক অদ্ভুত ব্যথায় মোচড় দিয়ে উঠল। মেয়েটার মনের ভেতরের তোলপাড় আর হাহাকার সে খুব ভালো করেই বুঝতে পারে। একটা মানুষকে জীবনের চেয়েও বেশি নিজের করে চাওয়ার পর দিন শেষে তার কাছ থেকে কেবল অবহেলা আর ঘৃণা পাওয়ার কষ্টটা ঠিক কতটা ভয়ঙ্কর তা তৌসিফের চেয়ে ভালো আর কে বুঝবে। কিন্তু ওই অবুঝ মেয়েটাকে সে কীভাবে বোঝাবে? রোদ্দুরের পিছু ছুটে সে যাকে নিজের ভাগ্য বলে আঁকড়ে ধরতে চাইছে, বাস্তবে তুলির নিজের জন্য অন্য কেউ কতখানি পাগল হয়ে আছে। কিভাবে বোঝাবে সেই অন্য কেউটা আর কেউ নয়, তার সামনে দাঁড়িয়ে থাকা এই তৌসিফ নিজে। কি হলো, কথা বলছো না কেন? তৌসিফ এক গভীর ও তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। নিজের বুকের ভেতরের ঝড়টাকে গোপন রেখে মুখে হালকা এক চিলতে হাসি ঝুলিয়ে অত্যন্ত শান্ত ও পরিপক্ক গলায় উত্তর দিল, সব পুরুষ কিন্তু সব মেয়ের রূপ বা হাসিতে ঘায়েল হয় না তুলি। কিছু পুরুষ থাকে যারা কেবল তার নিজের নির্দিষ্ট ব্যক্তিগত নারীতে ঘায়েল হয়। আর রোদ্দুর হলো ঠিক তেমনই এক পুরুষ, যে তার সেই বিশেষ নারী ছাড়া অন্য কোনো নারীর দিকে কখনো ফিরেও তাকাবে না। তুলির চোখে জল টলটল করে উঠল। সে নিজেকে এক অপরাধী আর অযোগ্য ভেবে করুণ স্বরে জিজ্ঞেস করল, আমাকে দেখতে কি খুব বেশি খারাপ তৌসিফ ভাইয়া? আমাকে কি সত্যি রদ্দুর ভাইয়ের পাশে মানায় না? আমি কি অথইয়ের চেয়ে দেখতে কম সুন্দর? আমার মাঝে কি অনেক ত্রুটি আছে? তৌসিফ পিছন ফিরে কাউকে হাত দিয়ে ইশারা করল। তারপর পুরোপুরি তুলির দিকে নিজের সবটুকু মনোযোগ নিবদ্ধ করল। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে স্নিগ্ধ কণ্ঠে আওড়ালো, নিজেকে কখনোই কারো অযোগ্য ভাববে না তুলারানী। হয়তো তোমার অগোচরেই অন্য কেউ একজন প্রতিটি মোনাজাতে তোমাকে নিজের করে পাওয়ার আকুতি জানায়। হয়তো কেউ একজন তোমাকে তার বউ করার মিষ্টি স্বপ্ন দেখে। হয়তো কোনো এক পাগল কেবল তোমাকে এক পলক দেখার তীব্র তৃষ্ণায় প্রতিদিন পথ চেয়ে দাঁড়িয়ে থাকে। আর হয়তো সেই মানুষটার সেই গভীর প্রার্থনার জন্যই রোদ্দুরকে তুমি হাজারবার চাওয়ার পরও সে তোমার হতে পারে না। হয়তো তোমার ভবিষ্যতে তোমাকে রাজরানীর মতো ভালোবেসে বুকে আগলে রাখার জন্য রব সেরা কাউকে তৈরি করে রেখেছেন। তৌসিফের এই কথাগুলোর জবাবে তুলি আর কোনো কথা বলার ভাষা খুঁজে পেল না। এক অদ্ভুত স্তব্ধতা ঘিরে ধরল তাকে। এই লোকটা সব কঠিন আর জটিল কথা এত চমৎকারভাবে সহজ করে তাকে বুঝিয়ে দেয় কিভাবে? ঠিক যেমনটা কোনো বয়োবৃদ্ধ পরম স্নেহে একটা ছোট্ট বাচ্চাকে আঙ্গুল ধরে ধীর পায়ে হাঁটতে শেখায়। তৌসিফও যেন তুলির হাত ধরে তাকে জীবনটা নতুন করে দেখতে শেখায়। ঠিক তখনই তৌসিফের ইশারা করা সেই ছেলেটি বাইক চালিয়ে তাদের সামনে এসে থামল। ছেলেটি বাইক থেকে নেমে মুচকি এসে বলল, মামা আসছি আমি, বিকেলে দেখা হচ্ছে তাহলে। এই বলে বাইকটির চাবি তৌসিফের হাতে দিয়ে ছেলেটি হেঁটে চলে গেল। সে চলে যেতেই তৌসিফ তুলির দিকে তাকালো। তার শান্ত কণ্ঠস্বর প্রতিধ্বনি এনে দিল, তুলারানী, আমার বাইকের পিছনে বসবে? আমরা তো একই ভার্সিটির দিকেই যাচ্ছি। একটু না হয় আমার পাশে বসিয়ে গেলেই, তাতে কি খুব বেশি ক্ষতি হবে? নিশ্চয়ই হবে না। চলো না আমার সাথে। তৌসিফ বাইকে চেপে বসে পার্কিং থেকে বাইকটা সোজাসুজি এনে দাঁড় করালো। তারপর বেশ ভদ্রভাবে তুলির দিকে নিজের হাতটা বাড়িয়ে দিল। তুলি স্তম্ভিত হয়ে কিছুক্ষণ সেই বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে রইল। একটু আগেই অন্য একজনের বাইকে ওঠার জন্য সে কতটা আকুতি মিনতি করেছিল, কত অপমানই না তাকে সহ্য করতে হয়েছিল, অথচ সেই লোকটা তাকে দূরে ঠেলে দিল। আর অন্যদিকে এই মানুষটা, যে নিজের বাইক আনিয়ে পরম সম্মানে তাকে পাশে বসানোর জন্য নিজের বাড়িয়ে রাখা হাত নিয়ে সাগ্রহে অপেক্ষা করছে। প্রথমে তুলির যেতে একদম ইচ্ছে করছিল না, কিন্তু এই নির্জন রাস্তায় অন্য কোনো গাড়ি বা রিক্সাও চোখে পড়ছে না। তদ্ব্যতীত ভার্সিটির সময় পার হয়ে যাচ্ছে। তুলি আর দ্বিধা না করে ধীর পায়ে এগিয়ে গিয়ে তৌসিফের বাড়িয়ে দেওয়া উষ্ণ হাতটি স্পর্শ করল।
তৌসিফের হাতের সাহায্যে সে বাইকের পিছনে উঠে বসল। নিজের মনের মানুষটিকে অবশেষে নিজের বাইকের পিছনে বসাতে পেরে তৌসিফের সারা মুখে ফুটে উঠল পরম এক তৃপ্তির হাসি। তার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে আবারও দ্বিগুণ গতিতে চলতে শুরু করলো। বাইকটা ছাড়ার ঠিক আগের মুহূর্তে হঠাৎই তুলি হালকা হেসে মৃদু স্বরে বলে উঠল, তৌসিফ ভাইয়া, আপনার না ভীষণ পানির পিপাসা পেয়েছিল? চকলেট দেবো একটা আপনাকে? তৌসিফ শব্দ করে হেসে উঠল। মেয়েটা যে শেষমেশ তার সাথে একটু হলেও ছলে বলে দুষ্টুমি করতে শিখেছে, এটা ভেবে তার খুব ভালো লাগলো। সে পেছন ফিরে নিজের হেলমেট তুলিকে পরিয়ে দিয়ে সতেজ কণ্ঠে আওড়ালো, পিপাসা আমার মিটে গেছে তুলারানী, এখন আমাকে একটু শক্ত করে ধরে বসো, নয়তো আবার পড়ে যাবে। যদিও আমি থাকতে তোমাকে আমি কখনোই পড়তে দেব না। তৌসিফের এই প্রচ্ছন্ন আশ্বাস পেয়ে তুলি আর ইতস্তত করল না। সে সাবধানে তৌসিফের শার্টের কাপড় শক্ত করে চেপে ধরল। তুলির সেই আলতো ছ অনুভব করতেই তৌসিফ পরম আনন্দের সাথে মনের সুখে বাইকের অ্যাক্সিলেটারে মোচড় দিল। বাইকের ইঞ্জিন গর্জে উঠল। তার হৃদয় একরাশ মুগ্ধতা ও মিষ্টি অনুভূতি নিয়ে তারা দুজন তাদের কাঙ্ক্ষিত গন্তব্য অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের পথে ছুটে চলল। পুতুল, 500 টাকা দে। কথাটা শোনা মাত্রই অথই তার একজোড়া ভুরু যুগল কুঁচকে রোদ্দুরের দিকে তাকালো। রোদ্দুর আজই প্রথম তার কাছ থেকে টাকা চাচ্ছে। বিষয়টা তেমন নয়, রোজই তো কোনো না কোনো অজুহাতে টাকা নেয়। তাই বলে নিজের বাইকে অকটেন ভরবে, সেটার জন্যও কি তার কাছ থেকে টাকা নিতে হবে? শুধু এইটুকু হলেও না হয় মানা যেত, কিন্তু ছেলেটি এখন রাস্তার পাশের একটা দোকানদারের সামনে ওকে দাঁড় করিয়ে রেখে একদম আয়েশ করে সিগারেট টানছে, আর প্রতিবার ধোঁয়া ছেড়ে সেই বিশ্রী বিষাক্ত ধোঁয়াটা সোজাসুজি এনে অথইয়ের মুখে আছড়ে ফেলছে, আর মাঝখান থেকে হাত বাড়িয়ে টাকা চাইছে। দুনিয়ায় কোনো দিন শুনিনি কোনো পুরুষ নিজের প্রিয়তমার কাছে সিগারেট খাওয়ার জন্যও টাকা চায়। অথইকে এভাবে গম্ভীর ও নীরব হয়ে থাকতে দেখে রোদ্দুর তার এক চোখ বাঁকা করে তাকিয়ে আবার আওড়ালো, টাকা দিতে কি তোর হাত ব্যথা করে? অথই চটে গিয়ে বলল, তোমাকে আমি টাকা দেব না? এত টাকা আমার নেই। রোদ্দুর আবারও সিগারেটের এক মুখ ধোঁয়া একদম অথইয়ের মুখের উপর ছেড়ে দিয়ে বাঁকা এসে বলল, বা ধোঁয়াই জানেমান। অথই সাথে সাথে ওড়না দিয়ে মুখ ঢেকে খানিকটা দূরে সরে গেল। ধোঁয়ার তাপে আর গন্ধে সে রীতিমতো হাঁসফাঁস করে বাতাস থেকে শ্বাস নেওয়ার চেষ্টা করতে লাগলো। সিগারেটের এই ধোঁয়া সে একদম সহ্য করতে পারে না, তার দম বন্ধ হয়ে আসে। কিন্তু রোদ্দুর কি সেসব কানে তোলে? মোটেও না। রোজ কেন যে নিয়ম করে তার মুখেই এই সিগারেটের ধোঁয়া ছাড়তে হবে কে জানে। সিগারেটের শেষ অংশটুকু মাটিতে ফেলে জুতো দিয়ে মারিয়ে রোদ্দুর ওয়াটার বোতলটা অথইয়ের দিকে এগিয়ে দিল। অথই ওয়াটার বোতলটা ছিনিয়ে নিয়ে ঢকঢক করে বেশ খানিকটা পানি খেয়ে নিল। তারপর রোদ্দুরের দিকে নাক কুঁচকে তাকিয়ে রাগী গলায় বলল, তুমি এমন কেন রোদ ভাই? এই বিশ্রী জিনিসটা কেন খাও? কি বাজে একটা স্মেল। রোদ্দুর ওসবের জবাব না দিয়ে আবার হাত বাড়ালো, টাকা দে। পারবো না। নিজের বাইকে অকটেন ভরবে, আবার নিজে সিগারেট খাবে, তার জন্য আমি কেন টাকা দেব? অথই মুখ ঘুরিয়ে নিল। রোদ্দুর মাথায় হাত বুলিয়ে একগাল হেসে ফেলল। তারপর কিছু একটা বুঝিয়ে বলার জন্য উদ্যত হতেই অথই নিজেই একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে রোদ্দুরের হাতে গুঁজে দিল। রোদ্দুর সেই টাকা থেকে দোকানি আর অকটেন সার্ভিসের বিল চুকিয়ে বাইকে গিয়ে উঠে বসল। অথই ধীর পায়ে এগিয়ে এসে বাইকের পিছনে উঠে বসতেই মুখ বাঁকালো, এটাই কিন্তু লাস্ট, আর কোনো দিন 1 পয়সাও দেব না তোমায়। রোদ্দুর এবার বাইকের মিরর দিয়ে এক পলক তাকিয়ে আবার ঘাড় বাঁকিয়ে সোজা অথইয়ের মুখের দিকে তাকিয়ে একটা গাল ফোলা ফু দিল। তারপর ঠোঁটের কোণে একরাশ বাঁকা হাসি ঝুলিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, রাগলে তোমায় হেব্বি লাগে পুতুল বউ। রোদ্দুরের মুখে আচমকা এই তুমি শব্দটা শোনা মাত্রই যেন এক অদ্ভুত শিহরণ বয়ে গেল অথইয়ের সমস্ত শরীর জুড়ে। সাধারণত রোদ্দুর ওকে তুই বলেই সম্বোধন করে, কিন্তু মাঝে মাঝে যখন এই গভীর ভালোবেসে রোদ্দুর নিজের মুখে তুমি শব্দটা উচ্চারণ করে, তখন যেন অথইয়ের বুকের ভেতর হাজারটা প্রজাপতি একসাথে ডানা মেলতে শুরু করে। এই একটা শব্দ শুনতে তার যে কি ভীষণ ভালো লাগে। রোদ ভাই, তুমি আমাকে বউ বললে কেন? আমি তো তোমার সত্যি সত্যি বউ না তাহলে? অথইয়ের এই হঠাৎ নিরীহ প্রশ্ন শুনে রোদ্দুর হালকা একটা মুচকি হাসি দিল। তারপর বাইকের স্ট্যান্ডটা নামিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বাঁকা গলায় বলল, বউ করে নিতে কতক্ষণ পুতুল? একটা ভালো জব পেয়ে নিই, তারপর তোকে আমার ঘরের বউ বানিয়ে নেব, হবি না আমার বউ? বিনা দ্বিধায় এক শব্দে উত্তরটা দিয়ে অথই 2 হাতে রোদ্দুরের পিঠ জড়িয়ে ধরল। ছোট বাচ্চাদের মতো ওর এই আবেগী কাণ্ড দেখে রোদ্দুর মিটিমিটি হাসল। কিছুক্ষণের মধ্যেই তারা দুজন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে পৌঁছালো।
বাইক থামাতেই অথই নামার প্রস্তুতি নিল এবং নিজের মাথার হেলমেটটা খোলার চেষ্টা করলো, কিন্তু খোলার বেল্টটা পেঁচিয়ে যাওয়ায় সে কিছুতেই তা খুলতে পারল না। তা দেখে রোদ্দুর কপাল কুঁচকে ওর দিকে তাকালো। ধীর পায়ে এগিয়ে এসে অথইয়ের খুব কাছ থেকে পরম যত্নে হেলমেটটা খুলে দিতে দিতে রোদ্দুর আক্ষেপের সুরে আওড়ালো, হায় মাবুত, এই মেয়ে দেখি একটা সামান্য হেলমেটও খুলতে পারে না। তা এত বড় বেপরোয়া ছেলেটাকে সামলাবি কিভাবে শুনি? আমাকে কি সারা জীবন এভাবেই অভুক্ত রয়ে যেতে হবে? রোদ্দুরের এমন কথার গভীরত্ব বুঝতে পেরে অথই লজ্জায় দ্রুত করে চোখ নামিয়ে নিল, কিন্তু রোদ্দুর সরেনি। সে অপলক ও মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল অথইয়ের মুখের দিকে। এই মেয়েটার শান্ত মায়াবী চোখের দিকে তাকিয়ে সে যুগ যুগ ধরে নিঃশব্দে কাটিয়ে দিতে পারে। খানিক পর অথই সাহসে ভর করে চোখ তুলে তাকালো। রোদ্দুরের সে অদ্ভুত ও অতল গভীর চাহনি দেখে সে কৌতূহল সামলাতে না পেরে প্রশ্ন করে বসল, রোদ ভাই, তুমি সবসময় এভাবে কেন তাকিয়ে থাকো আমার দিকে? রোদ্দুর এক চিলতে রেশভরা হাসি ফুটিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এই পৃথিবীতে 4.13 বিলিয়ন নারীর মাঝে তুই আমার সেই একমাত্র নীলকণ্ঠ, যাকে দেখলে রুহু অবধি জুড়িয়ে যায়। রোদ্দুরের এই কথায় অথইয়ের বুকের ভেতর অদ্ভুত এক ভালো লাগা তুফান বয়ে গেল। লজ্জায় আর সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার মতো অবস্থা ওর রইল না। অস্বস্তি আর আবেশ মেশানো অনুভূতির সাথে সে দ্রুত পায়ে নিজের ফার্স্ট ইয়ারের ক্লাসরুমের দিকে হেঁটে চলে গেল। পিছন থেকে রোদ্দুর মাথায় হাত বুলাতে বুলাতে উচ্চস্বরে ডেকে বলল, শোন পুতুল, ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু ডিরেক্ট আমার কাছে চলে আসবি। আর খবরদার, আমি ছাড়া অন্য কোনো ছেলের দিকে যেন ভুলেও চোখ না যায়। অথই যাওয়ার পথেই একবার পিছন ফিরে তাকালো, তারপর লক্ষ্মী মেয়ের মতো মৃদু মাথা নেড়ে সায় দিল। রোদ্দুর ঠোঁটের কোণে স্বস্তির মুচকি হাসি ঝুলিয়ে ধীর পায়ে হেঁটে চলল নিজের ডিপার্টমেন্টের দিকে। গল্প চলবে।